গাড়ি যেমন তেল ছাড়া অচল, একটা শিপ যেমন তার রেডার ছাড়া অচল, সেরকম একটা মানুষ তার গোল, তার ইচ্ছা, তার স্বপ্ন ছাড়া অচল। তাই প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকা দরকার, একটা বিশ্বাস, একটা আশা এবং একটা ভরসা থাকা দরকার। আজকের ভিডিও বিবি কুন্ডু বিশ্বাস করো, মডেল টেস্ট পেপার সব থেকে হার্ড পেপারটা, সেই পেপারটা করাচ্ছি সেকেন্ড পার্ট, 346 পেজে সেকেন্ড পার্টটা করাচ্ছি। কোনটা? না রিটায়ারমেন্ট আছে, না ক্যাশ ফ্লো আছে, না রেশিও অ্যানালাইসিস আছে। তিনটে জিনিস খুব ভালো করে বুঝবো। যেখানটা বুঝতে পারবে না, জাস্ট কল মি, জাস্ট আমাকে তুমি একটা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করো। কোথায়? না ইউটিউবে। চলো, মেশিনারি কি হচ্ছে দেখো, মেশিনারি কমে গেছে, মেশিনারি কমার আমি লিখে দিয়েছি, খুব ভালো। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা জিনিস ভালো করে বুঝবে। 400 টাকা ওরা চালাকি করে লাইবিলিটি সাইডে দিয়ে দিয়েছে। ওটা তুমি কি করবে? মনে মনে ভাববে, ডেটর্সের থেকে মাইনাস করে দাও 400 টাকা। কত টাকা ছিল? যত টাকাই ছিল, 20,000 টাকাটা কত টাকা ছিল দেখো, ওই টাকাটা 400 টাকাটাকে মাইনাস করে দাও। মানে তোমার লাইবিলিটি সাইডে 400 টাকা দিয়ে দিয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে, তুমি ওটা ডেটর্স থেকে মাইনাস করে দাও 400 টাকাটা। মনে মনে ভাবো, ধরো ডেটর্স আছে কত টাকা, ডেটর্স আছে 20,000 টাকা, তুমি ওটা মনে মনে মাইনাস করে দাও 400 টাকা প্রভিশন। তাহলে ওরা চালাকিটা করেছিল কি না, লাইবিলিটি সাইডে প্রভিশনটা দিয়েছিল তোমাকে কনফিউজ করার জন্য। তুমি যদি ডেটর্স থেকে প্রভিশনটা মাইনাস করে দাও 400 টাকা, তাও কিন্তু সেম ব্যাপার। এবার বলেছে কত পার্সেন্ট? 5%। 5% করলে হয় 1000 টাকা। খুব সুন্দর, 20,000 টাকার 5% করলে 1000 টাকা, তার মধ্যে 400 টাকা অলরেডি পেড, তার মধ্যে 400 টাকা অলরেডি দেওয়া আছে, তার মানে আমাকে এখন দিতে হবে কত? 600 টাকা লিখে দিয়েছি। আউটস্ট্যান্ডিং, সবসময় মনে রাখবে একটা কথা, আউটস্ট্যান্ডিং যাই চার্জেস দেখে না কেন, আউটস্ট্যান্ডিং যাই দেখে না কেন, এখানে আমরা কি লিখে দিই? অ্যাসেটস কমলে লাইবিলিটিস বাড়লে, আর এইটা অ্যাসেটস বাড়লে লাইবিলিটিস কমলে, এই সাইডে এটা হয়। এবার একটা জিনিস মনে রাখবে, আউটস্ট্যান্ডিং মানে বাড়তি খরচা, বাড়তি কিছু দিতে হবে টাকা। তা আউটস্ট্যান্ডিং সব সময় কি হয় না, লাইবিলিটি ইনক্রিজ করে বা দেনা বাড়ে। যত দেনা বাড়বে তত আমরা ডেবিট সাইডে লিখবো, দেনা বাড়লে ডেবিট সাইড, দেনা কমলে ক্রেডিট সাইড। দেখো বিল্ডিংটা কি হচ্ছে না, বেড়ে গেছে, অ্যাসেটস এর ভ্যালু বেড়ে গেছে, ওপর নিচ ক্যালকুলেশন করো, দেখো অ্যাসেটস এর ভ্যালু বেড়ে গেছে। আচ্ছা, ক্রেডিটর্স বলেছে উইল নট লাইক টু ক্লেম। ক্রেডিটর্স মানে, এটা ভাষাটার মানে হচ্ছে তোমাকে আর ক্রেডিটর্স যতগুলো ছিল, মানে তোমার বাজারে যত ধার ছিল তার মধ্যে 1800 টাকা তোমাকে আর দিতে হবে না। তারা চাইছে না ভাই তোর 1800 টাকা তোকে দিতে হবে না, তোকে আমি মুকুব করলাম, তোর ধার আমি মুকুব করলাম, ওই জন্য 1800 টাকা বাই দিকে লিখলাম। প্রিপেড ইন্স্যুরেন্স, কি ল্যাঙ্গুয়েজটা কঠিন দিয়ে দিয়েছে না, আগের বছরের ইন্স্যুরেন্স, পরের বছরের ইন্স্যুরেন্স, আর কিছু না, আগের বছরের ইন্স্যুরেন্সটা মানে অলরেডি ও পেড করে দিয়েছে। তাহলে অলরেডি যখন পেড করে দিয়েছে আগের বছরের, মানে এই ইন্স্যুরেন্সটা, পরের বছরের ইন্স্যুরেন্সটা পেড যখন করে দিয়েছে আগের থেকে, তাহলে আমি বলতে পারি যে আমার লাইবিলিটিস কমেছে, তাই আমি প্রিপেড ইন্স্যুরেন্সটা কি করলাম, বাই প্রিপেড ইন্স্যুরেন্স করে দিলাম। খুব সুন্দর। প্রিপেড যদি এইদিকে হয়, আউটস্ট্যান্ডিং এইদিকে। আউটস্ট্যান্ডিং এর সঙ্গে প্রিপেডের সাপে নেউলের সম্পর্ক, আউটস্ট্যান্ডিং এর সঙ্গে প্রিপেডের সাপে নেউলের মতো সম্পর্ক। ব্যালেন্স করলাম 3000 টাকা এবং রেশিওতে ভাগ করে দিলাম। রেশিওটা কত দেওয়া ছিল না দাদা? না 3:2:1 দেওয়া ছিল। ওকে, এবার আসছি পার্টনার্স ক্যাপিটাল। খুব ভালো করে বুঝবে, পার্টনার্স ক্যাপিটালে বাই ব্যালেন্স বিডিটা মাখন করে লিখে দাও তো। বাই ব্যালেন্স বিডি তিনটে অ্যামাউন্ট, কোনটা না ক্যাপিটালের অ্যামাউন্ট গুলো। খুব সুন্দর দাদা। রিজার্ভটাকে ওল্ড রেশিওয় ভাগ করে দাও তো দাদা। ওল্ড রেশিওয় ভাগ করে দিলাম দাদা। আরে দাদা, রিভ্যালুয়েশনের যে প্রফিটটা, ওটা একবার এইদিকে পাঠিয়ে দাও তো দাদা। এদিকে পাঠিয়ে দিলাম রিভ্যালুয়েশন বলে। ওরে সুন্দর দাদা। এবার আসছি গুডউইল। গুডউইলটা খুব সুন্দর করে বুঝবে, মাখন ভাবে বুঝবে। গুডউইল দেখো 36,000 টাকা ছিল। এবার যে বেরিয়ে যাচ্ছে দাদা, কত শেয়ার তার? তার 2/6 শেয়ার, তার মানে সে দিচ্ছিল 12,000 টাকা। এই 12,000 টাকা কোন রেশিও ভাগ হবে দাদা? আরে গেনিং রেশিও, গেনিং রেশিও, গেনিং রেশিও, গেনিং রেশিও। তাহলে গেনিং রেশিও কি করে বের করতে হয়? এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গেনিং রেশিও বের করতে হয় নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস ওল্ড, আরে নিউ মাইনাস ওল্ড। নতুন জিনিস আসবে তবে তো পুরনো জিনিস বেরোবে, নতুন জিনিস আসবে তবে তো পুরনো জিনিস বেরোবে। তাহলে নিউ মাইনাস ওল্ড, নিউ কত না 3/4, আর ওল্ড কত না 3/6। নিউ কত না 1/4, ওল্ড কত না 1/6। আহা হা 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 হা, লসাগু বললাম 6:2 বেরোলো। তার মানে এটা আমি ভাঙলে 3:1 বেরোচ্ছে গেনিং রেশিও। মাখন। এই 12,000 টাকাটা 3/4 আর 1/4 করলে বের হচ্ছে 9,000 টাকা আর 3,000 টাকা। শুনে রাখো ভাই, একটা জিনিস ভালো করে বুঝবে, যে রিটায়ার করছে, সুন্দর, যে রিটায়ার করছে তাকে একটু মিষ্টি মুখ দিয়ে, শোনা বাবা
মোনা বাবা করে একটু বিদায় জানাবো। কিভাবে বিদায় জানাবো? না বাকি দুজনের নাম লিখে তার ঘরে অ্যামাউন্টটা লিখবো, যে রিটায়ার করছে তার ঘরে অ্যামাউন্ট গুলো লিখবো বাকি দুজনের নাম করে। আহা দাদা এত মাখন করে বোঝাচ্ছ, তাহলে কি তাকে একটু সম্মান জানালাম দাদা। দিশার ঘরে যেটা আছে ওকে দিয়ে দিলাম, ওকে দেখালাম যে দেখো তোমার কাছ থেকে আমরা 9,000 টাকা 3,000 টাকা নিচ্ছি। এবার কার কাছ থেকে নিচ্ছি? না দিশার কাছ থেকে। এবার এখানে যদি ওদের দুজনকে দেখাতে হয় তখন এরা দুজন রাগ করবে, এদের দুজনকে রাগ না ভাঙানোর জন্য কি করব না এই দিশার নাম করে এখানে দিশার এই সরি এটা কার নাম করবো গো? এই 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 এটা হ্যাঁ দিশার নাম করে, এটা দিশার নাম করে কি করব না এদের দুজনের মধ্যে ভাগ করে দেবো। সরি লিসার নাম করে, এটা লিসা হবে, এটা লিসা আর এটা দিশা। লিসার নাম করে বাকি দুজনের মধ্যে ভাগ করে দেবো। এদের দুজনে ভাগ করলাম কার নাম করে? লিসার ঘরে অ্যামাউন্টটা লিখলাম বাকি দুজনের নাম করে, আর এখানে লিসার নাম করে ওই অ্যামাউন্টটাই বাকি দুজনকে দিয়ে দিলাম। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এবার কি দিয়েছে দাদা? বলেছে 1,20,000 টাকা টোটাল ক্যাপিটাল। এটা কি দাদা? না ওদের দুজনের যারা এখনো রিমেনিং পার্টনার আছে, রিমেনিং পার্টনারদের টোটাল ক্যাপিটাল হবে 1,20,000 টাকা বইয়ে দিয়ে দিয়েছে। এ ভগবান এটা কি জিনিস, নতুন আইটেম বুঝতে পারছি না দাদা। আরে বাবা 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 রুকো যারা, সাবার করো সাবার করো। দেখো 1,20,000 টাকা হচ্ছে তাদের টোটাল ক্যাপিটাল দিয়েছে। এবার তার নিউ রেশিও কত? 3/4 আর 1/4। গেনিং নয় 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 নিউ 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 1,20,000 নিউ রেশিও হচ্ছে 3/4 1/4, তোমার 90,000 আর 30,000। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তাহলে 90,000 টাকা কে পাবে? না তানিশা পাবে। আর 30,000 টাকা কত কে পাবে? না দিশা পাবে। 90 আর 30 লিখে দিলাম আগের থেকে। আমরা কিন্তু ব্যালেন্স করে 90 আর 30টা পেতাম আগের অঙ্কগুলোতে, কিন্তু আমি অলরেডি লিখে দিলাম 90 আর 30 আগের থেকে। কোথা থেকে লিখলাম দাদা? বইয়ে দেওয়া ছিল 1,20,000 তার টোটাল ক্যাপিটাল, ঠিক আছে? বইয়ে দেওয়া ছিল তার 1,20,000 টোটাল ক্যাপিটাল, 90 আর 30। সুন্দর। এরপরে বলেছে যা টাকা বাঁচবে ব্যালেন্স করে, যা টাকা বাঁচবে সেটা ক্যাশ বলে লিখবে। কি বলে লিখবে? না ক্যাশ বলে লিখবে। কি বলে লিখবে? না ক্যাশ বলে লিখবে। ডেবিট সাইডে যদি ব্যালেন্স হয় ক্যাশ বলে লিখবে, ক্রেডিট সাইডে যদি ব্যালেন্স হয় ক্যাশ বলে লিখবে। তাহলে দেখো 90,000 টাকা 9,000 টাকা, 99,000 টাকা হচ্ছে এই সাইডটা বড় হচ্ছে, 99,000 টাকা আমি এখানে লিখলাম এবং এই তিনটাকে মাইনাস করলাম, বেরোচ্ছে 4,500 টাকা। তাহলে বাই ক্যাশ বলে 4,500 টাকা লিখে দিলাম। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা এবার একে প্লাস করলাম, পুরো প্লাস করলাম, কত বেরোলো? 75,000। খুব সুন্দর। এবার বলেছে 75,000 যে বেরিয়েছে, তাহলে লিখে দাও এখানে 75,000। তারপরে বলেছে যে লিসার 9,000 টাকা ইমিডিয়েটলি দরকার। 9,000 টাকা ওর ইমিডিয়েটলি দরকার। কি করবে? একটা ফোন কিনবে, সেলফি ক্লিক করবে বলে। তো 9,000 টাকা আমি আর কি মারলাম, 9,000 টাকা এমনি আমি বলছি যে ও কিছুর জন্য পার্সোনাল রিজনের জন্য দরকার। 9,000 টাকা নিয়ে নিয়েছে লিসা। কি বলে নিয়েছে? না ক্যাশ বলে নিয়ে নিয়েছে। আর বলেছে কি বাকি টাকাটা তার লোন বলে চালিয়ে দাও, বাকি টাকাটা তার লোন বলে। তাহলে 75,000 থেকে 9,000 চলে গেলে 66,000 থাকে। এই 66,000টা কি? লোন বলে চালিয়ে দাও, লোন বলে চালিয়ে দাও, লোন বলে চালিয়ে দিলাম। এবার দিশারটা আসি। দেখো দিশারও এই সাইডটাই বড়, 3,000 টাকা 30,000 টাকা 33,000 টাকা লিখে দিলাম দু সাইডে, মাইনাস করলাম এই তিনটে। ও হো 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 1,500 টাকা ক্যাশ বলে লিখে দিলাম। মাখন 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 মাখন। এবার আসছি ব্যালেন্স শিট, দেখে নাও যদি কোথাও ভুল হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি সব বুঝি। দেখো এটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখে নাও। ক্যাপিটাল কোনটা? না এইটা 90,000 আর 30,000। ব্যালেন্স শিটের অ্যামাউন্টটা 90 আর 30 লিখে দিলাম। এবার লোন যে ভাই বেরিয়ে যাচ্ছে তার লোন অ্যাকাউন্ট 66,000, এই যে লোন অ্যাকাউন্ট বলে লিখেছিলাম 66,000। ক্রেডিটার্স থেকে মাইনাস করে দাও ভাই। ক্রেডিটার্স বলেছিল না 1,800 টাকা দিতে হবে না, রিভ্যালুয়েশনে কোন দিকে বসেছিলাম? বাইরের দিকে, তো সেই 1,800 টাকাটা মাইনাস করে দাও। এবার আমি একটা কথা বলেছিলাম ভাই, আউটস্ট্যান্ডিং বিল মানে লাইবিলিটিস বেড়ে যাচ্ছে, দেনা বেড়ে যাচ্ছে, রিভ্যালুয়েশনে ডেবিট দিকে এনেছিলাম, লাইবিলিটিসে আসবে। আমি বলেছিলাম আউটস্ট্যান্ডিং এর সঙ্গে প্রিপেডটা সাপে নেউলের সম্পর্ক, তাহলে প্রিপেডটার উল্টো দিকে আসবে, লিখে দিলাম আগের থেকে প্রিপেডটা। খুব সুন্দর। বিল্ডিং বেড়েছিল, রিভ্যালুয়েশনে মনে করে দেখো অ্যাপ্রিশিয়েট হয়েছিল, করে দিয়েছি। মেশিনারি কমেছিল,
কমিয়ে দিয়েছি। আচ্ছা, স্টকটা কিছু হয়নি, কিছু করিনি, যে কিছু হয়নি, যে আগের থেকে আমার পেছনে লাগেনি তার আমি পেছনে লাগবো না, যে আগের থেকে পেছনে লাগবে তার পেছনে আমিও লাগবো, ব্যাস। ডেটর্স 20,000 ছিল। চালাকিটা দেখো, ওরা 400 টাকাটা লাইবিলিটি সাইডে লিখেছিল বইয়ের মধ্যে, আমি 400 টাকা ওল্ড প্রভিশন বলে মাইনাস করে দিলাম, নিউ প্রভিশন বলে আমি 600 টাকা আরো মাইনাস করলাম। 600 টাকা কোথায় পেলাম? না রিভ্যালুয়েশনে পেয়েছিলাম 2 দিকে 600 টাকা। আর 400 টাকা কোথায় পেলাম? না দেখো বইয়ের ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে লেখা ছিল 400 টাকা, আমি ওটা ডেটর্স থেকে মাইনাস করে দিলাম, ওটা পাকামি মেরে রেখেছে 19,000 টাকা। ক্যাশ, ক্যাশ 16,000 টাকা বইয়ে দেওয়া আছে, তার সঙ্গে 9,000 টাকা কোথা থেকে পেলাম? প্লাস করলাম, 9,000 টাকা প্লাস করলাম, ভুল করলাম, এইগুলো প্লাস করতে হবে 4,500 আর 1,500টা, আর 9,000 টাকাটা মাইনাস করতে হবে, মাইনাস 9,000। তাহলে দেখো ক্যালকুলেটর করে কত হচ্ছে, 16,000 প্লাস 4,500 প্লাস 1,500 মাইনাস 9,000, 13,000। ঠিক আছে, এই 4,500 আর এই 1,500 অ্যাড করবে, আর এই 9,000 টাকা তুমি যাকে ইমিডিয়েটলি পেমেন্ট করে দিয়েছে তাকে মাইনাস করে দেবে, তাহলে 13,000 টাকা হচ্ছে। প্রিপেড ইন্স্যুরেন্স আমি আগেই বললাম 2,000 টাকা। এবার টোটাল প্লাস করো, এই লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড খুব তাড়াতাড়ি মিলে যাবে, খুব তাড়াতাড়ি মিলে যাবে। এবার একটা তোমাদের ছোট জিনিস বলি, একটু মন দিয়ে শুনবে, একটা ছোট জিনিস তোমাদেরকে বলবো। একজনের ব্যক্তির নাম, সেই ব্যক্তি হচ্ছে বুজ অ্যালড্রিন। কে এই ব্যক্তি বুজ অ্যালড্রিন? না, বুজ অ্যালড্রিন ছিলেন একজন বিখ্যাত সায়েন্টিস্ট। তার ছোটবেলা থেকে ইচ্ছা, তার ছোটবেলা থেকে স্বপ্ন, তার ছোটবেলা থেকে একটাই গোল ছিল, সে যেন চাঁদে পৌঁছায়, সে যেন স্পেস নিয়ে রিসার্চ করতে পারে, সে যেন সবকিছু একদম চাঁদে পৌঁছাতে পারে। তার স্বপ্ন, একদম মনে প্রাণে ইচ্ছা তার ছোট থেকে একটাই, যখন থেকে সে পড়াশোনা বুঝতে শিখেছে, মানবিকতা জ্ঞান হয়েছে, তবে থেকে তার এটাই ইচ্ছা। এবং সম্ভবত তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদে উঠেছিলেন। এবং সবথেকে ঘটনার বিষয় একটা জিনিস তোমাদেরকে বলি, উনি চাঁদে উঠে তার জীবনের লক্ষ্যকে সাকসেসফুল করেছিলেন, কিন্তু যখন তিনি ফিরে আসেন আবার নিজের কাজে, তিনি আর কাজে মন দিতে পারছেন না, কারণ তার কাছে ছোট থেকে একটাই গোল ছিল, একটাই স্বপ্ন ছিল, একটাই ইচ্ছে ছিল যে আমার চাঁদে পৌঁছাতে হবে। তার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তার কাছে আর নতুন কোনো স্বপ্ন ছিল না। তাই আস্তে আস্তে তিনি খুব ডিপ্রেশনের শিকার হয়ে যান, এবং আস্তে আস্তে তার মনে একটা ভয় ঢুকে যায়, তার মনের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে, একটা অ্যাংজাইটি চলে আসে। তিনি নেশা করতে শুরু করেন, তিনি অ্যাডিক্টেড হয়ে যান নেশার প্রতি, তিনি ড্রাগ অ্যাডিক্ট করতে থাকে। কিন্তু আলটিমেট সময় কিছুদিন পরে যখন ফিরে আসেন, তার 1-2 বছর 3 বছর পরে তিনি মারা যান। এই কেন মারা যান? তার মেন রিজন হচ্ছে মারা যাওয়ার একটাই, তিনি গোল ছাড়া, তিনি তার কোনো লক্ষ্য ছাড়া জীবনটাকে চালাচাল করছিলেন। তাই আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানব জীবনে একটা করে গোল থাকা দরকার, যে গোলটা আমাদেরকে ঘুম থেকে উঠতে সাহায্য করবে, যে গোলটা আমাদেরকে দৌড়াতে সাহায্য করবে, যে গোলটা আমাকে বলবে না থামবি না, এখন চল, এখন করতে হবে, এখন দৌড়াতে হবে। অঙ্কটা এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, ক্রেডিটার্স টার্নওভার। তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিও ফর্মুলা কি? ক্রেডিট পারচেজ বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। ক্রেডিট পারচেজের ফর্মুলা কি? না, টোটাল পারচেজ মাইনাস ক্যাশ পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন করলাম 3,20,000। অ্যাভারেজ ক্রেডিটার্স আমরা জানি ওপেনিং ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে, এখানে ক্লোজিং ক্রেডিটার্স দিয়েছে, ক্লোজিং বিলস পেবল দিয়েছে। এটাকে আর কি করতে হবে না, অ্যাভারেজ করতে হবে না, দুটোকে প্লাস করে দাও 64,000। এবং 3,20,000 3,20,000 বেরোলো ক্রেডিট পারচেজ, আর 64,000 বেরোলো অ্যাভারেজ ক্রেডিটার্স, ডিভাইড করে দাও 5 টাইমস, রাইট। এরপর আছে সেকেন্ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। কি করে বের করতে হয় না, 365 ডেজ ডিভাইডেড বাই 365 দিন আমাদের 1 বছর হয়, তাহলে ক টাইমস হচ্ছে 5 টাইমস, তার 73 ডেজ বের পর আমরা কাউন্ট করবো। 73 ডেজ, আবার একটা 73 ডেজ, আবার একটা 73 ডেজ, আবার একটা 73 ডেজ, আবার একটা 73 ডেজ, 73 ডেজ পর হচ্ছে ব্যাপারটা, রাইট। তো এই যে ব্যাপারটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস ব্যাপার। এরপরে আসছি মেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করে দিলে এই মেন পার্টটা বা এত বড় যে মডেল টেস্ট পেপারের পার্টটা, এটা কিন্তু শেষ হয়ে যাবে, রাইট। হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অপারেটিং অ্যাক্টিভিটিজের নেট প্রফিটটা প্লাস মাইনাস করে লিখে দিয়েছি 5,000 টাকা। জেনারেল রিজার্ভটা দেখো ওখানে প্লাস মাইনাস ওপেনিং মাইনাস ক্লোজিং করে লিখে দিলাম। ডেপ্রিসিয়েশনটা অ্যাডজাস্টমেন্টে আছে, দেখো নিচে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন 14,700, এটা পরেও একবার আসবে, বলছি কোথায়। ডিভিডেন্ড পেড, এটাও অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ইন্টারিম ডিভিডেন্ড পেড বলে 7,000 টাকা, ওটা অ্যাডজাস্টমেন্টে হবে, অপারেটিং
অ্যাক্টিভিটিজ এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট টু বি অ্যাডেড হবে। তাহলে আমার বেরিয়ে গেল অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এরপরে করব অ্যাড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ট্রেড পেয়েবল আর শেয়ার ইস্যু অফ এক্সপেন্সেস। দেখো ট্রেড পেয়েবলটা কি হয়েছে না কারেন্ট লায়াবিলিটি বেড়ে গেছে, ইস্যু অফ শেয়ার এক্সপেন্সেস অ্যাসেটস আদার কারেন্ট অ্যাসেটস কি হয়েছে না কমে গেছে, 1000 ছিল নীল হয়ে গেছে। এবার দেখো কারেন্ট অ্যাসেটস আর এখানে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজ ইন সিএল লিখলাম, সিএল মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। স্টক আর ডেটর্স, স্টক আর ডেটর্স দুটোই কারেন্ট অ্যাসেট, তাই আমি কারেন্ট লায়াবিলিটি লিখিনি, স্টক আর ডেটর্স দুটোই কমে গেছে লিখে দিলাম এবং দুটোকে প্লাস মাইনাস করে 200 টাকা নেগেটিভ ব্যালেন্স এলো। 39,200 মাইনাস 200 39,000, খুব সুন্দর করে লিখে দিলাম। এটা কি বেরিয়ে গেল নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আসছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ভালো করে বুঝবে। দেখো আমার মানে যখন ওপেনিং ছিল ফিক্স অ্যাসেটস এর, ওপেনিংটা দেখো 46,700 আছে আর ক্লোজিংটা 83,000 আছে। আমি ওপেনিংটা ডেবিটে লিখলাম, ক্লোজিংটা ক্রেডিটে লিখলাম, এটা বোঝানোর জন্য বলছি ভাই। ওপেনিংটা ডেবিটে লিখলাম, ক্লোজিংটা ক্রেডিটে লিখলাম। আর ডেপ্রিসিয়েশনটা কোন দিকে লিখলাম না ক্রেডিটের দিকে লিখলাম বাই ডেপ্রিসিয়েশন। তাহলে এবার প্লাস মাইনাস করলাম, আমার এই দিকে ডেবিট সাইডে যদি ব্যালেন্স আছে তাহলে মনে রাখবে পারচেস, যদি ক্রেডিট সাইডে ব্যালেন্স আছে তাহলে মনে রাখবে সেল। ডেবিট সাইডে ব্যালেন্স হলে পারচেস, ক্রেডিট সাইডে ব্যালেন্স হলে সেল। তাহলে পারচেস হলো 51,000, নেগেটিভ ব্যালেন্স লিখে দিলাম। এটা কি বেরোলো না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কি বেরোলো না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বেরোলো 51,000। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি ইস্যু অফ শেয়ারস আর ডিভিডেন্ড পেড। ইস্যু অফ শেয়ারস মানে কত দেখো শেয়ারটাকে শেয়ার ক্যাপিটালটাকে দেখো, শেয়ার ক্যাপিটালটা কি হয়েছে ইস্যু করেছে 20,000 টাকা, প্লাস মাইনাস করে দেখো হয়েছে 20,000 টাকা। আর ডিভিডেন্ড পেড যেটা ছিল দেখো 7,000 টাকাটা, এটা একবার অপারেটিং হবে আর একবার ফাইন্যান্সিং এ গিয়ে লেস হয়ে যাবে, করে 13,000 বেরোলো টোটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে তিনটে অ্যাক্টিভিটিস আমি পেয়ে গেলাম, প্লাস মাইনাস করলাম 1,000। আর তারপরে কি করতে হয় অ্যাড ওপেনিং ক্যাশ, ওপেনিং বছরের যে ক্যাশটা সেটাকে প্লাস করলাম, দেখো ক্লোজিং ক্যাশ বেরিয়ে গেল। তাহলে খুব সহজে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হয়ে গেল এবং মোস্ট হার্ড যে তোমাদের কথাই সেই পেপারটাও কিন্তু আমি সলভ করে দিলাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমায় কমেন্ট করো।